বন্ধুরা, ক্রিসমাস ক্যারলের পরবর্তী অংশ নিয়ে চলে এসেছি। আজ আমরা জেনে নেব 3 নম্বর ভূত এলো তো তখন কি হলো, আমাদের স্ক্রুজ অ্যাবনেজার ক্রুজ কি করলো বা কি করলেন। তাহলে চতুর্থ স্তবক শুরু করি। আর আমরা পড়ছি কোন বই থেকে? ক্রিসমাস ক্যারল। মূল রচনা চার্লস ডিকেন্সের, আর রূপান্তর করেছেন খসরু চৌধুরী। তাহলে চলো আমরা পড়ে ফেলি। তৃতীয় ভূতের আগমন। ধীরে ধীরে রাশভারী চালে এগিয়ে এলো ভূতটা। একেবারে কাছে আসতে হাঁটু ভেঙে বসে পড়লেন স্ক্রুজ। তার মনে হলো ভূতটা উপস্থিত হবার সাথে সাথে বিষণ্ণ রহস্যময় একটা আবহাওয়া ছড়িয়ে পড়ল সারা ঘরে। নিকষ কালো পোশাক, ওটা সর্বাঙ্গে জড়ানো, শুধু প্রসারিত একটা হাত ছাড়া মাথা, মুখ কিংবা শরীরের কোনো অংশই আর চোখে পড়ছে না। কালো পোশাকটার কারণে চারপাশের আধার থেকে তাকে আলাদা করা যাচ্ছে না, যেন অন্ধকারে মিশে আছে গাঢ়তর অন্ধকার। ভূতটা বেশ লম্বা, হাঁটার মধ্যে একটা মর্যাদাপূর্ণ ভাব আছে। কোনো কথা বলল না, সে নড়ল না, এক চুল আতঙ্কিত করার মতো কোনো আচরণই সে করল না। তবু ভীষণ একটা আতঙ্ক খামচে ধরল স্ক্রুজের হৃৎপিণ্ড। আপনি কি অনাগত ক্রিসমাসের ভূত? কাঁপতে কাঁপতে বললেন তিনি। কোনো জবাব দিল না ভূতটা, শুধু হাতটা বাড়িয়ে দিল সামনের দিকে। আপনি আমাকে এমন সব জিনিস দেখাতে চান যেগুলো এখনো ঘটেনি, কিন্তু আগামী দিনগুলোতে ঘটবে, বললেন স্ক্রুজ, তাই না ভূত? এবারও কোনো জবাব দিল না ভূতটা। তবে দ্রুত একবার ভাঁজ হয়ে গেল পোশাকের ওপরের দিকটা। মনে হলো যেন মাথাটা ঝাঁকালো সে। তারপর পরপর তিনটে ভূত দেখে ভূতের সঙ্গে অনেকটা সয়ে এসেছিল স্ক্রুজের। তবু কেন যেন ভীষণ ভয় পেলেন এই ভূতটাকে দেখে। ভূতের সাথে যেতে হবে ভেবে ইতিমধ্যে উঠে দাঁড়িয়েছিলেন তিনি, কিন্তু ঠকঠক করে কাঁপছিল হাঁটু দুটো। তার অবস্থা বুঝতে পেরেই যেন দাঁড়িয়ে রইল ভূতটা, তাকে সামলে নেবার সুযোগ দিল। কিন্তু ভয় তার একটুও কমল না। মুখ দেখতে না পেলেও মনে হলো পোশাকের ভেতর থেকে জ্বলন্ত চোখে চেয়ে রয়েছে ভূতটা। হাতটা বেরিয়ে না থাকলে ওটাকে কালো একটা স্তূপ ছাড়া আর কিছুই মনে হতো না। আসলে এই দেখতে না পাওয়াটাই হলো আতঙ্কের কারণ। পৃথিবীতে যে জিনিস যত অজানা, সেটাই তত বেশি ভয়ঙ্কর। অনাগত কালের ভূত, বললেন তিনি, আপনার আগে আরও 3টে ভূতের সাথে দেখা হয়েছে আমার, কিন্তু আপনার মতো ভয় আর কাউকে দেখতে লাগেনি। তবে ভয় পেলেও আপনার সাথে যে কোনো জায়গায় যেতে রাজি আছি আমি, কারণ আমি জানি আপনি এসেছেন আমাকে শোধরাতে। কিন্তু আপনি কি এরকম চুপ করেই থাকবেন, কিছু বলবেন না? কোনো জবাব দিল না ভূতটা। হাতটা স্থির হয়ে রইল সামনের দিকে। পথ দেখান, বললেন স্ক্রুজ। চলুন, দ্রুত কেটে যাচ্ছে রাত। আমি জানি সময় আমার কাছে কতটা মূল্যবান। চলুন, আর দেরি করবেন না। সামান্য নড়ে উঠল ভূতটা। স্ক্রুজের মনে হলো যেন ওটা এগিয়ে এলো তাঁর দিকে। এক মুহূর্ত দেরি না করে তিনি অনুসরণ করলেন ভূতটাকে। চোখের পলকে বদলে গেল দৃশ্যপট। একটা শহর দেখতে পেলেন তিনি। তবে এবারে দৃশ্যপট বদলে যাওয়ার ঘটনাটা ঘটল একটু অদ্ভুতভাবে। স্ক্রুজের মনে হলো তারা শহরটার দিকে গেলেন না, বরং শহরটাই যেন ছুটে এলো তাদের কাছে। এটা শহরের প্রাণকেন্দ্র। দলে দলে ব্যবসায়ী দাঁড়িয়ে আছে, তাদের চোখে মুখে ফুটে বেরোচ্ছে অতি ব্যস্ততার চিহ্ন। নিজেদের মধ্যে কি যেন আলোচনা করছে তারা, ঘড়ি দেখছে ঘন ঘন। আর যারা ছুটোছুটি করছে, পয়সার ঠুংঠাং শব্দ ভেসে আসছে
তাদের পকেট থেকে। ব্যবসায়ীদের একটা দলের ওপর ঝুঁকে পড়ল ভূতটা। একটু দূরে দাঁড়িয়েছিলেন স্ক্রুজ। হঠাৎ ভূতটাকে হাত প্রসারিত করতে দেখে ছুটে গেলেন দলটার কাছে। না, বলল বিরাট চিবুকোলা, অত্যন্ত মোটা সোটা একটা লোক। এই ব্যাপারে বিস্তারিত কিছুই বলতে পারবো না, শুধু এটুকু জানি যে সে মারা গেছে। কখন মারা গেল জানতে চাইল একজন। খুব সম্ভবত কাল রাতে। কেন মারা গেল? কি হয়েছিল ওর? বেশ বড়সড় একটা নস্যির কৌটো থেকে নস্যি নিয়ে জানতে চাইল আর একজন। আমি তো ভেবেছিলাম ও মরবেই না। ঈশ্বর জানে, বলল প্রথমজন। টাকাগুলো শেষ পর্যন্ত কি করলো? বলল লালমুখ এক লোক, নাকের শেষ প্রান্তে একটা আঁচিল আছে লোকটার। কথা বলার সাথে সাথে দুলে উঠছে টার্কি মোরগের ফুলের মতো। জানি না, হাই তুলল লোকটা। তার কোম্পানির নামেই জমা আছে বোধহয়। একটা ব্যাপারে তোমাকে নিশ্চিত করতে পারি যে টাকাগুলো সে আমাকে দিয়ে যায়নি। হেসে উঠল সবাই। অন্ত্যেষ্টিক্রিয়াটা নিশ্চয় কোনো রকমে পার করা হবে। আবার বলল মোটা লোকটা, মেলামেশা তো কারোর সাথেই ছিল না, অনুষ্ঠানে যাবেই বাকে। আচ্ছা, আমরা গেলে কেমন হয়? আমি যাব যদি লাঞ্চ দেয়, বলল আঁচিলোলা লোকটা। যদি খাটাখাটুনি করতে হয় তাতেও রাজি আছি, কিন্তু খেতে দিতেই হবে। আবার হেসে উঠল সবাই। প্রস্তাব দিলেও যাবার ব্যাপারে আমার ইচ্ছেই অবশ্য সবচেয়ে কম, বলল মোটা, কারণ জীবনে আমি কখনো কালো দস্তানা পরিনি, আর লাঞ্চ খাওয়া তো কবেই বাদ দিয়েছি। তবে তোমরা সবাই যদি যেতে চাও তাহলে কি আর করা যায়? তাহলে কি আর করা? তাছাড়া মৃত্যু সংবাদটা পাওয়ার পর থেকে একটা কথা মনে হচ্ছে আমার, সারা শহরের মধ্যে আমি বোধহয় ওর একমাত্র বন্ধু ছিলাম। যখন যেখানেই দেখা হয়েছে থেমে কথা বলেছি আমরা। বাই বাই। হাসতে হাসতে ভেঙে গেল দলটা। তবে সবাই বাড়ি চলে গেল না। কেউ কেউ গিয়ে যোগ দিল অন্য দলের সাথে। দলের প্রত্যেকটা লোককেই চিনতে পেরেছেন স্ক্রুজ, কিন্তু ভূত এদের কথা শুনতে বলল কেন তা বুঝতে পারেননি। ব্যাখ্যার জন্যে ভূতটার দিকে মুখ তুলে চাইলেন তিনি, কিন্তু কোনো ব্যাখ্যা দিল না ভূত। অবলীলাক্রমে গা ভাসিয়ে চলে গেল আর এক রাস্তায়। অঙ্গুলি নির্দেশ করলো দুজন লোকের দিকে। সাথে সাথে ছুটে গিয়ে কান পাতলেন স্ক্রুজ। ভাবলেন এদের কথা শুনলে পাওয়া যেতে পারে ব্যাখ্যাটা। দুজনকেই তিনি ভালোভাবে চেনেন, দুজনেই নামকরা ব্যবসায়ী, অত্যন্ত ধনী। অত্যন্ত ধনী, শহরের প্রায় সবাই এদের তোয়াজ করে চলে। তিনিও। ভালো ব্যবসায়ী হতে হলে মনের বিরুদ্ধে কত কী যে করতে হয়। কেমন আছো? বলল একজন। কেমন আছো? জবাব দিল আর একজন। ভালো, বলল প্রথমজন। বুড়ো তাহলে মরল শেষ পর্যন্ত, কি বলো? তাই তো শুনলাম, বলল দ্বিতীয়জন। খুব ঠান্ডা পড়েছে তাই না? ক্রিসমাসের সময় প্রত্যেক বছরই এরকম ঠান্ডা পড়ে। স্কেটিং করার অভ্যেস নেই নিশ্চয়? না না, স্কেটিং করার সময় কোথায়। গুড মর্নিং। আর কোনো কথা হলো না। দুজন দুদিকে চলে গেল আপন আপন কাজে। স্ক্রুজ প্রথমটায় কিছুতেই বুঝে উঠতে পারলেন না 1 মিনিটের এই তুচ্ছ আলাপটা ভূত শুনতে বলল কেন। পরে ভাবলেন আপাত দৃষ্টিতে তুচ্ছ মনে হলেও কারণ একটা নিশ্চয়ই আছে। কিন্তু কি সেই কারণ? যে মৃত্যু নিয়ে ওরা আলাপ করছে সেটা কোনো মতেই জ্যাকবের মৃত্যু সংবাদ হতে পারে না। জ্যাকবের মৃত্যু তো তিনি নিজের চোখেই দেখেছেন, কিন্তু এই মৃত্যু ঘটবে ভবিষ্যতে। তাঁর পরিচিতদের মধ্যে কি এই মুহূর্তে এমন কেউ আছে যে খুব শিগগির মারা যেতে পারে? না, সেরকম কারো কথাও তো মনে পড়ছে না। তবে তিনি বুঝুন আর নাই বুঝুন, এতে কোনো সন্দেহ নেই যে ওদের আলাপের মধ্যে তাকে শোধরানোর মতো কিছু অবশ্যই আছে। সুতরাং যা দেখবেন বা যা শুনবেন নিখুঁতভাবে মনে রাখতে হবে। বিশেষ করে মনে রাখতে হবে ভবিষ্যতের স্ক্রুজের কথা। ভবিষ্যতে তিনি কেমন হবেন দেখার জন্যে বড়ই উতলা হয়ে আছে তার মনটা। এমনও তো হতে পারে যে এত চেষ্টা করেও যা বুঝতে পারছেন না তার ভবিষ্যৎ আচরণের মধ্যেই লুকিয়ে আছে সেই জটিল ধাঁধার জবাব। দিনের এই সময়টিতে তিনি যে জায়গায় দাঁড়িয়ে থাকতে অভ্যস্ত সেই জায়গাটা ভালোভাবে লক্ষ্য করলেন স্ক্রুজ। একটা লোক সেখানে দাঁড়িয়ে আছে,
ঠিকই, কিন্তু তার সাথে তার চেহারার কোনো মিল নেই। এছাড়া গাড়ি বারান্দা দিয়ে হুড়মুড় করে যেসব লোক ঢুকছে যেসব লোক ঢুকছে তাদের মধ্যেও নিজেকে খুঁজে পেলেন না। তবে এজন্য খুব অবাক হলেন না, তিনি দেখতে পাওয়া যাবে কখনো না কখনো, এটাই ভাবলেন। শুধু এই যে বিরাট পরিবর্তন ঘটে চলেছে তার মধ্যে, ভবিষ্যতে স্ক্রুজকে তিনি সেই পরিবর্তিত রূপেই দেখতে চান। এতক্ষণ গভীর চিন্তায় মগ্ন ছিলেন বলে ভূতটার অস্তিত্বই ভুলে গিয়েছিলেন। স্ক্রুজ চমকে উঠে তাকাতে দেখলেন পাশেই স্থির হয়ে দাঁড়িয়ে আছে ভূতটা। আবার মনে হলো অদৃশ্য দুটো চোখ যেন চেয়ে রয়েছে জল জল করে। সারা শরীর কেঁপে উঠল তাঁর, হাত পা অসাড় হয়ে গেল ঠান্ডায়। এবারে তিনি পৌঁছলেন শহরের অখ্যাত এক জায়গায়। এখানে আগে কখনো আসেননি, যদিও এটার অবস্থান তার জানা ছিল। এখানকার অনেক দুর্নাম তার কানে এসেছে। রাস্তাগুলো ছোট ছোট, ভীষণ নোংরা, দোকানপাট আর ঘরবাড়িগুলোর অবস্থাও করুণ। অধিবাসীরা মাতাল, অর্ধনগ্ন, কুৎসিত। রাস্তার দুপাশ দিয়ে নেমে গেছে সরু সরু গলি, প্রত্যেকটাই বোঝাই হয়ে আছে আবর্জনায়। মোট কথা, পুরো জায়গাটা জুড়ে রাজত্ব করছে দুর্গন্ধ, দুর্দশা আর অপরাধ। বেশ কিছুটা এগোতে অত্যন্ত নিচু ছাদওয়ালা একটা বাড়ির ভেতরে ছোট্ট একটা দোকান দেখতে পেলেন স্ক্রুজ। লোহা, পুরানো ন্যাকড়া, বোতল, হাড়, এমনকি নাড়ি ভুঁড়িও কেনা হয় এখানে। মেঝের ওপর পড়ে আছে মরচে ধরা চাবির স্তূপ, পেরেক, গজাল, শেকল, কবজা, রেঁদা, লোহার পাত, বাটখারা এবং যাবতীয় রকমের পরিত্যক্ত লোহা। সব মিলিয়ে দোকানটার চেহারা এতই বিদঘুটে যে ওই ন্যাকড়া, হাড় আর পচা চর্বির স্তূপের নিচে যদি মারাত্মক বেআইনি কোনো জিনিসও থাকে, সেগুলো দেখার ইচ্ছে বা ধৈর্য কারোরই হবে না। আর এসব জিনিসপত্রের মাঝখানে পুরনো ইটের তৈরি একটা চুলোর পাশে বসে আছে সাংঘাতিক বদমাশ চেহারার এক লোক। বয়স 70-এর কম হবে না, পেকে গেছে মাথার চুল, দুই পা ছড়িয়ে আয়েশ করে পাইপ টানছে বুড়ো। স্ক্রুজ দোকানটায় পৌঁছবার পরপরই ভারী একটা বস্তা নিয়ে সন্তর্পণের দোকানে এসে ঢুকলো এক মহিলা। সে ঢুকতে না ঢুকতেই একই রকম বস্তা নিয়ে এলো আর একজন মহিলা, আর ঠিক তার পেছন পেছনে একটা লোক। মহিলা দুজনকে দেখে চমকে উঠল লোকটা। মহিলা দুজনও তাকে দেখে কম চমকালো না। তারপর তিনজনেই হেসে উঠল হো হো করে। বুড়ো যোগ দিল সে হাসিতে। প্রথমে বুঝে নাও ঝির জিনিস, বলল প্রথম মহিলা। তারপর আমার, তারপর আন্ডারটেকারের সওদাগরের, তারপর আন্ডারটেকারের সাগরেদের। বুড়ো জো, আজ তোমার ভাগ্য খুব ভালো। ভেবে দেখো, আমরা তিনজন তো অন্য দোকানেও যেতে পারতাম। যেখানেই যাও এত ভালো জায়গা আর কোথাও পাবে না। মুখ থেকে পাইপ সরিয়ে বলল বুড়ো জো। চলো বারান্দায় যাই। তুমি যেমন আমার পরিচিত, এরা দুজনও তেমনি অপরিচিত নয়। দাঁড়াও, আগে দরজাটা বন্ধ করে দিই। এহ, কি শব্দ! মরচে পড়া অনেক জিনিস আছে এখানে, কিন্তু এই কবজাগুলোর কাছে সব হার মানবে। আর এ ব্যাপারেও আমি নিশ্চিত যে অনেক হাড় থাকলেও আমার যে পুরনো হাড় এখানে একটাও নেই। কাজের কথায় আসি। তোমরা অদ্ভুত জিনিস দিতে চাও, আমিও অদ্ভুত জিনিস নিতে চাই। আমরা তৈরিই হয়েছি একে অপরের জন্য। চলো চলো বারান্দায় চলো। বারান্দা বলতে ছেঁড়া ন্যাকড়ার পর্দা ঘেরা এক ফালি জায়গা। তিনজনকে নিয়ে সেখানে গিয়ে একটা স্টেয়ার রড দিয়ে খুঁচিয়ে আগুন উস্কে দিল বুড়ো। তারপর পাইপের গোড়া দিয়ে বাতি কমিয়ে আবার মুখে পুরল পাইপটা। ইতিমধ্যে বস্তা রেখে একটা টুলের ওপর গ্যাঁট হয়ে বসে পড়ল ঝি। কোনোই দুটো হাঁটুর ওপর রেখে অবজ্ঞার দৃষ্টিতে তাকালো অন্য দুজনের দিকে। জিনিসগুলো আনতে খুব অসুবিধে হয়েছে আমার। তোমার হয়নি মিসেস দিলবার, বলল ঝি। তবে নিজের জিনিস সামলে রাখার অধিকার তো সবারই আছে, তাই না? আর সে সারা জীবন ধরেই এটা করে এসেছে। হ্যাঁ, বলল প্রথম মহিলা। সে একজন ধোপানি। নিজের জিনিস ওর মতো করে আর কেউই বুঝি কখনো সামলে রাখেনি।
সবই তো বোঝো দেখছি, তাহলে আর অযথা ভয় ভয় মুখ করে আছো কেন? আমরা তো আর একে অপরের বিরুদ্ধে গোয়েন্দাগিরি করতে যাচ্ছি না। না না, সবাই একসাথে বলে উঠল। না না, একসাথে বলে উঠল মিসেস ডেলবার আর আন্ডারটেকারের সাগরেদ। সেটা মোটেই উচিত হবে না। বেশ বেশ, চেঁচিয়ে উঠল ঝি। আর এসব টুকিটাকি জিনিস হারিয়ে গেলে কারোরই কোনো ক্ষতি হবে না, বিশেষ করে মৃত কোনো মানুষের তো সে প্রশ্নই ওঠে না, কি বলো? হ্যাঁ, হেসে উঠল মিসেস ডেলবার। সারা জীবন ধরে জিনিস আগলে রাখলেও মরার পরে ওগুলো সামলে রাখার ব্যবস্থাটা আর করে যায়নি বুড়ো। বলল ঝি। মানুষের সাথে সাথে সদয় ব্যবহার করা উচিত ছিল ওর, তাহলে শেষ সময়ে কেউ না কেউ মাথার কাছে থাকতো। ওভাবে বেঘোরে একা একা মরতে হতো না। খাঁটি সত্যি কথা বলেছ তুমি, বলল মিসেস ডেলবার। উচিত বিচারই হয়েছে ওর। আমার তা মনে হয় না, বলেছি। আর একটু কড়া ব্যবস্থা হওয়া উচিত ছিল বুড়োর। যাকে, বস্তাটা খোলো দেখি জো। জিনিস দেখে ঝটপট জানিয়ে দাও আমার পাওনাটা। হ্যাঁ হ্যাঁ, আমারটাই আগে খোলো, ওদের সামনেই খোলো, আমি পরোয়া করি না। এখানে আসার আগে যে আমরা একই কাজ করছিলাম এটা বুঝতে আর এখানে আসার আগে যে আমরা একই কাজ করছিলাম এটা বুঝতে আর আমাদের কারোরই বাকি নেই। ওতে পাপের কিছু নেই। বস্তাটা খোলো জো, দামের ব্যাপারে কোনো রকম টালবাহানা করবে না। ঝি মহিলাটি কথায় খুব পটু, চালাকও বটে, কিন্তু অন্য দুজনও কম যায় না। এতক্ষণ ধরে ঝিয়ের কথা শুনলেও কথার মারপ্যাঁচ তারা ভুলল না। সবচেয়ে আগে পুঁটুলি খুলল সাগরেদ। খুব বেশি মাল তার নেই, গোটা দুয়েক শিলমোহর, একটা পেন্সিল কেস, একজোড়া কাফলিংক আর কম দামি একটা ব্রোচ। বারবার জিনিসগুলো পরীক্ষা করে চক দিয়ে দেয়ালের ওপর ওগুলোর দাম লিখতে লাগলো বুড়ো জো। তারপর যখন দেখলো আর কিছু নেই, যোগ করে ফেললো সে। এই যে তোমার হিসেব, বলল জো। আমাকে পুড়িয়ে মারলেও এর চেয়ে আধ শিলিংও বেশি পাবে না। এবার কার পালা? এগিয়ে গেল মিসেস ডেলবার। সে এনেছে কয়েকটা চাদর আর তোয়ালে, ছোট একটা জামা, আদিকালের দুটো রূপোর চা চামচ, একজোড়া চিনি তোলার চিমটে আর গোটা কত জুতো। একই কায়দায় ওর জিনিসগুলোরও দাম হিসেব করলো জো। তারপর বলল, মেয়েদের প্রতি আমি বরাবরই উদার, আর সেই জন্যেই ব্যবসায় উন্নতি করতে পারলাম না। যা দাম হওয়া উচিত তার চেয়ে অনেক বেশি দিচ্ছি তোমাকে। আর যদি একটা পেনিও চাও, নিজের উদারতার জন্য আফসোস হবে আমার, এবং সেক্ষেত্রে হিসেব থেকে কেটে নেব আধ গ্রাউন্ড। এবার আমার জিনিসগুলো দেখো জো, বলল ঝি। বস্তা খোলার সুবিধার্থে হাঁটু গেড়ে বসলো জো। বেশ কয়েকটা গিঁট খুলতে ভেতর থেকে বেরোলো বড় সড়ো একটা কালো বান্ডিল। এগুলোকে যেন কি বলো তোমরা, বলল জো। ও হ্যাঁ, মনে পড়েছে, বেড কার্টেন্স। হ্যাঁ, হাসতে হাসতে হাত দুটো ভাঁজ করে সামনের দিকে ঝুঁকে পড়ল মহিলা। বেড কার্টেন্স? ওর মৃতদেহটা ওভাবে ফেলে রেখেই এগুলো নিয়ে এসেছো নাকি? বলল জো। না না, তা হতে পারে না। কেন পারে না? বলল মহিলা। কেন পারে না? বলল মহিলা। অসুবিধাটা কোথায়? ভাগ্য নিয়েই জন্মেছ তুমি, সেই সাথে আছে সাহস, বলল জো। কেউ ঠেকাতে পারবে না তোমাকে। হাত বাড়ালেই পাওয়া যাবে এমন কোনো জিনিস নেওয়ার বেলায় হাতকে আমি বাধা দিই না, ঠান্ডা গলায় বলল মহিলা। আর ওর মতো লোকের জিনিস নেওয়ার ক্ষেত্রে তো সে প্রশ্নই ওঠে না। কম্বলের ওপর তেল ফেলো না জো। কম্বলগুলো ওর নাকি? জানতে চাইল জো। নয়তো কার, জবাব দিল মহিলা। এখন তো আর ওই কম্বল কোনো কাজে লাগবে না, মৃতদের ঠান্ডা লাগে না। সংক্রামক কোনো রোগে ওর মৃত্যু হয়নি তো? আবার জানতে চাইল জো। অযথা যত সব ভয় তোমার, বলল মহিলা। যদি সেরকম কোনো অসুখ থাকতো তাহলে কি আর আমি ওর পিছে পিছে ঘুরতাম? কি দেখছো অতক্ষণ ধরে? যতই চেষ্টা করো কোনো খুঁত বের করতে পারবে না। এটাই ওর সবচেয়ে ভালো শার্ট,
কাপড়টা সত্যি দামি, আমি না নিয়ে এলে শার্টটা নষ্ট করে ফেলতো ব্যাটারা। কিভাবে? বলল জো। শার্ট সহ ওকে কবর দিয়ে, হেসে উঠল মহিলা। সবাই অবশ্য নিষেধ করছিল, কিন্তু এক বেকুব কিছুতেই শুনল না। ফলে আমাকে আবার কষ্ট করে পরে খুলে নিতে হলো। মানুষ মরে গেলে তাকে শার্ট পরিয়ে দিলেই বা কি, আর খালি গায়ে রাখলেই বা কি? একটুও যদি বুদ্ধিশুদ্ধি থাকে কারো। নাড়ি ভুঁড়ি আর হাড়ের স্তূপের পাশে বসে মহিলার কথা শুনতে শুনতে আতঙ্কে শিউরে উঠলেন স্ক্রুজ। সেই সাথে ঘৃণায় রিরি করে উঠল তাঁর সারা শরীর। মৃতদেহের গা থেকে কাপড় খুলে নেওয়ার মতো নিজ কাজ মানুষের পক্ষে সম্ভব? সম্ভব যে, তা তো চোখের সামনেই দেখছেন। মনে হলো এরা মৃতদেহ বিক্রি করতেও দ্বিধা করবে না। বুড়ো জোকে টাকা ভর্তি একটা ফ্ল্যানেলের ব্যাগ বের করতে দেখে আবার হেসে উঠল মহিলা। মৃত্যুই হলো সব কিছুর শেষ। বেঁচে থাকতে বুড়োর কাছ থেকে কিছু পাবার কথা স্বপ্নেও ভাবেনি কেউ, অথচ মরার পর আমরা অনায়াসে পেয়ে যাচ্ছি। ভূত! আপাদমস্তক কেঁপে উঠলেন স্ক্রুজ। আমি বুঝতে পেরেছি কেন আপনি আমাকে এগুলো দেখাচ্ছেন। আমার অবস্থাও হতে পারে ওই অসুখী লোকটার মতো। হায় ঈশ্বর, এসব আমি কি দেখছি! আতঙ্কের এই ঘোর কাটতে না কাটতেই বদলে গেল দৃশ্যপট। একটা বিছানার পাশে নিজেকে আবিষ্কার করলেন স্ক্রুজ। কোনো চাদর নেই বিছানাটায়। লম্বা মতো একটা জিনিস শুধু ঢাকা দেয়া আছে ময়লা একটা কম্বল দিয়ে। কিছুই দেখা না গেলেও স্ক্রুজের অন্তরাত্মা পর্যন্ত বুঝতে পারল জিনিসটা কি। ভীষণ অন্ধকার ঘরের ভেতরে। এত অন্ধকার যে খুব চেষ্টা করলে চোখ চলে বটে, কিন্তু কোনো জিনিসই ভালোভাবে দেখা যায় না। তবু ঘরটা কেমন বোঝার চেষ্টা করলেন স্ক্রুজ। লাভ হলো না। তবে কিছুক্ষণের মধ্যেই ক্ষীণ ফ্যাকাশে একটা আলো জেগে উঠল বাইরের পৃথিবীতে, আর সেই আলো এসে পড়ল বিছানার ওপর। অত্যন্ত অযত্নে পড়ে আছে একটা মানুষের মৃতদেহ। পাহারা দেওয়ার মতো কেউ নেই মানুষটার, কেউ নেই মাথার কাছে বসে দুফোঁটা চোখের জল ফেলার মতো। চোখ তুলে চাইলেন স্ক্রুজ। ভূতটা হাত বাড়িয়ে মৃতদেহের মাথা নির্দেশ করছে। কম্বলটা মৃতদেহের ওপর এতই অযত্নে ফেলে রাখা আছে যে আঙুল দিয়ে টোকা দিলেও বোধহয় খসে পড়বে। টোকা দেওয়ার ইচ্ছেও হলো তার। মুখটা এক নজর দেখার জন্যে ছটফট করে উঠল মন, কিন্তু তারপরেই হঠাৎ করে অবশ হয়ে এলো সারা শরীর। মৃত্যু, শীতল অপরাজেয় ভয়াবহ মৃত্যু। সাজাও ওই মৃতদেহ তোমার ভয়ঙ্কর হাতে, তছনছ করো ইচ্ছে মতো। আজ তোমারই তো রাজত্ব। কিন্তু পৃথিবীতে যারা শ্রদ্ধাভাজন, তাদের একটা চুল নাড়ানোর ক্ষমতাও তোমার নেই। পৃথিবী থেকে বড়জোর তাদের শরীরটাই নিয়ে যেতে পারবে তুমি, কিন্তু স্মৃতি নিয়ে যেতে পারবে না। একটা শব্দও হয়নি ঘরের ভেতরে, তবু কথাগুলো যেন স্পষ্ট শুনতে পেলেন স্ক্রুজ। এখন যদি লোকটাকে তুলে তার মৃতদেহটা দেখানো যেত, কি ভাবত সে? অবাক হয়ে যেত। ধন লালসা, নিষ্ঠুরতা আর প্রত্যেকটা ব্যাপারে মাত্রাতিরিক্ত যত্ন জীবনে তাকে বিরাট ধনী করে তুললেও মৃত্যু একেবারে নিঃস্ব করে দিয়েছে তাকে। অন্ধকার শূন্য একটা ঘরে অবহেলায় অনাদরে পড়ে আছে সে। কোনো মহিলা কিংবা শিশু তার স্মৃতিচারণ করছে না। কেউ বলছে না একদিন আমার সাথে খুব ভালো ব্যবহার করেছিল বলে আজ আমিও শত কাজ ফেলে ছুটে এসেছি তাকে দেখতে। মানুষের বদলে একটা বিড়াল আঁচড় কাটছে দরজায়। মানুষের বদলে একটা বিড়াল আঁচড় কাটছে দরজায়। ফায়ারপ্লেসের ওপাশে কি যেন চিবোচ্ছে একটা ইঁদুর। মৃতের ঘরে বিড়াল আর ইঁদুরের কি প্রয়োজন? কেনই বা তারা অস্থির হয়ে উঠেছে? ভাবার সাহস পেলেন না স্ক্রুজ। ভূত, বললেন তিনি। জায়গাটা খুব ভয়ঙ্কর, বিশ্বাস করুন। এখান থেকে চলে গেলেও যে শিক্ষা এখানে পেলাম তা কখনোই ভুলব না। চলুন অন্য কোথাও যাই। এক চুলও নড়ল না ভূতটা। তেমনি অঙ্গুলি নির্দেশ করে রইল মৃতের মাথা লক্ষ্য করে। আপনি কি বলতে চান আমি বুঝতে পারছি, বললেন স্ক্রুজ। পারলে সরিয়ে দিতাম মুখের কাপড়টা, কিন্তু বিশ্বাস করুন সে শক্তি আমার নেই। আবার যেন তার দিকে তাকিয়ে রইল ভূতটা।
এই শহরে কি এমন একজনও নেই যে এই মৃত্যু সংবাদ শুনে অন্তত কিছুটা আবেগ অনুভব করেছে? বললেন স্ক্রুজ। যদি থাকে আমাকে দেখান, আপনাকে মিনতি করছি। নিজেকে ঝাঁকি দিল ভূতটা। তার কালো পোশাক উড়ে উঠল বাদুড়ের ডানার মতো। সঙ্গে সঙ্গে রাতের পরিবর্তে নেমে এলো দিন। দেখা গেল একটা ঘরের ভেতরে ছেলেকে নিয়ে বসে আছে মা। একটু পরে উঠে পায়চারি শুরু করলো মহিলা। কারো পথ চেয়ে উদ্বিগ্ন হয়ে আছে সে। বারবার ঘুরে দেখছে, জানালার কাছে গিয়ে উঁকি দিচ্ছে বাইরে, চমকে উঠছে যে কোনো শব্দে। সেলাই করতে বসলো, তাতেও মন লাগলো না। রাস্তা থেকে ভেসে আসা বাচ্চাদের চিৎকার অসহ্য লাগছে তার। সারাদিন খেলা ছাড়া আর কোনো কাজ নেই শয়তানগুলোর। অবশেষে বহু প্রতীক্ষিত সেই টোকা শোনা গেল। দরজার দিকে দ্রুত ছুটে গেল মহিলা। দরজা খুলতে ভেতরে ঢুকলো তার স্বামী। বয়সে যুবক হলেও দুশ্চিন্তা পীড়িত বিমর্ষ চেহারা তার। অবশ্য এই মুহূর্তে তীব্র একটা আবেগে অস্থির হয়ে উঠেছে সে, কিন্তু সেটা প্রকাশ করতে লজ্জা লাগছে তার। ডিনার সাজিয়ে রাখা ছিল ফায়ারপ্লেসের পাশে। খেতে বসার অনেকক্ষণ পর ক্ষীণ কণ্ঠে মহিলা জানতে চাইল খবর কি। বিব্রত মুখে ইতস্তত করতে লাগলো লোকটা। বুঝে উঠতে পারল না ঠিক কিভাবে জবাব দেবে। ভালো, বলল মহিলা, নাকি খারাপ? খারাপ, জবাব দিল লোকটা। আমরা শেষ হয়ে গেছি একেবারে। না, এখনো একটু আছে ক্যারোলিন। হ্যাঁ, বলল ক্যারোলিন, যদি সে ভালো হয়ে ওঠে। এর চেয়ে আরও অনেক কঠিন অসুখও তো সেরে যায় মানুষের, কিন্তু এই অসুখ আর সারবে না, বলল স্বামীটি। মারা গেছে বুড়ো। মুখ দেখে মনে হয় যথেষ্ট ধৈর্য আছে মহিলার, কিন্তু বুড়োর মৃত্যু সংবাদ শুনে আবেগ চেপে রাখতে না পেরে হাততালি দিয়ে উঠল সে। পরক্ষণেই গম্ভীর হয়ে গেল। গত রাতে আধা মাতাল যে মহিলাটির কথা তোমাকে বলেছিলাম, ঠিকই বলেছিল সে। যদিও আমি ভেবেছিলাম সে আমাকে এড়িয়ে যেতে চাইছিল। আমি যখন বুড়োর কাছে 1 সপ্তাহ সময় চাইতে গিয়েছিলাম, তখন শুধু অসুস্থই ছিল না সে, মৃত্যুও ঘনিয়ে এসেছিল তার। ঋণটা এখন কাকে শোধ করতে হবে জানি না, তবে সে ঋণ দাবি করতে করতে নিশ্চয় টাকা জোগাড় করে ফেলতে পারবো আমরা। আর যদি নাও পারি, তার উত্তরাধিকারীও যে তার মতো কসাই হবে এমন কোনো কথা আছে? কিন্তু কসাই যদি হয়, বুঝবো আমাদের চেয়ে দুর্ভাগা পৃথিবীতে আর কেউ নেই। যাই হোক, আজ রাতে অন্তত আরাম করে ঘুমানো যাবে ক্যারোলিন। হ্যাঁ, আজ অন্তত শান্তি নেমে এসেছে বাড়িটাতে। বিছানায় শুয়ে শুয়ে ঘুমানোর ভান করে সব কথাই শুনলো বাচ্চারা। কিছু বুঝলো, বেশিরভাগই বুঝলো না, কিন্তু যেটুকু বুঝলো তাতেই খুশিতে ভরে উঠল সবার মুখ। একজনের মৃত্যু এখানে শান্তি বয়ে এনেছে। মৃত্যুটার সাথে আবেগের সম্পর্ক দেখতে চেয়েছিলেন স্ক্রুজ, কিন্তু সে আবেগ যে এরকম হবে স্বপ্নেও ধারণা করেননি। মৃত্যুতে মানুষের শোক সহানুভূতির একটা দৃষ্টান্ত দেখান, বললেন স্ক্রুজ। তাছাড়া মৃতের সেই অন্ধকার ঘরের দৃশ্য কিছুতেই আমার স্মৃতি থেকে মুছবে না। এবার পরিচিত রাস্তা ধরে তাকে হাঁটিয়ে নিয়ে চলল ভূতটা। যেতে যেতে তীক্ষ্ণ চোখে চারপাশে তাকাতে লাগলেন স্ক্রুজ, কিন্তু কোথাও খুঁজে পেলেন না নিজেকে। অবশেষে হঠাৎ এক সময় চোখের সামনে দেখতে পেলেন বব ক্র্যাচিটের বাড়ি। সন্তানদের নিয়ে আগুনের পাশে বসে আছে মিসেস ক্র্যাচিট। একেবারে নিঃশব্দ হয়ে আছে বাড়িটা। 1001 রকম শব্দ করে যে বাচ্চারা, তারাও যেন পাথরের মূর্তি হয়ে গেছে আজ। একটা বই খুলে বসে আছে পিটার, চুপচাপ সেদিকেই তাকিয়ে আছে সবাই। মা আর মেয়ে সেলাই করছে। এই পরিবারের একটা বাচ্চাকে নিয়ে গেছেন ঈশ্বর, সে কথা এদের কেউ ভুলতে পারছে না। চমকে উঠলেন স্ক্রুজ। কে কথা বলছে? স্বপ্নে শুনেছেন? না, তিনি তো জেগেই আছেন। তাহলে বোধহয় পিটারই বই পড়ছিল, কিন্তু ওইটুকু পরেই থেমে গেল কেন? সেলাইটা
টেবিলে নামিয়ে রেখে একটা হাত তুলে চোখ আড়াল করলো মিসেস ক্র্যাচিট। বলল, বড় চোখে লাগছে রংটা। নিঃশব্দে কেটে গেল কয়েক মিনিট। এখন ভালো লাগছে অনেকটা। আবার বলল মিসেস ক্র্যাচিট, মোমবাতির আলোয় এক নাগারে কাজ করলে চোখ ধরে যায়। এই চোখ নিয়ে তোমাদের বাবার সামনে যেতে পারবো না। তার আসার সময় প্রায় হয়ে এলো। সময় পার হয়ে গেছে। বই বন্ধ করে বলল পিটার। গত কয়েকদিন ধরেই এমন দেরি হচ্ছে মা। হাঁটার গতি যেন কমে গেছে বাবার। আবার কিছুক্ষণ চুপচাপ রইল সবাই। এক সময় কিছুটা খুশি খুশি গলায় মিসেস ক্র্যাচিট বলে উঠল, আমি তোদের বাবার সাথে হেঁটেছি। টাইনি টিমকে কাঁধে নিয়ে খুব জোরে জোরে হাঁটতো। আমিও বাবার সাথে হেঁটেছি, বলল পিটার। আগে প্রায় হাঁটতাম আমরা। আমিও, বলল আর একজন। আমরাও, সমস্বরে গলা মেলালো বাচ্চারা। টাইনি টিম একেবারে হালকা ছিল, সেলাই করতে করতে বলল মিসেস ক্র্যাচিট। তাছাড়া ওর বাবা ওকে খুব ভালোবাসতো বলে হয়তো ওর ওজনটা টেরই পেত না। ওই যে এসে গেছে তোদের বাবা। ছুটে গিয়ে দরজা খুলে দিল মিসেস ক্র্যাচিট। ধীরে ধীরে ভেতরে ঢুকে আগুনের পাশে গিয়ে বসে পড়ল বব। সাদা মাফলারটা যথারীতি গলায় জড়ানো, ভীষণ বিষণ্ণ হয়ে আছে মুখটা। চা তৈরিই ছিল। বাবাকে কি চা দেবে এই নিয়ে সামান্য হুড়োহুড়ি হলো বাচ্চাদের মধ্যে। শেষমেশ এগিয়ে এলো ছোট দুই ভাই বোন। চা দিয়ে বাবার হাঁটুর ওপর উঠে বসলো ওরা। দুপাশ থেকে ছোট্ট ছোট্ট দুটো গাল চেপে ধরলো বাবার গালে, যেন বলতে চাইলো, দুঃখ করো না বাবা, তোমার দুঃখী চেহারা যে সইতে পারি না আমরা। সন্তানের মায়া ভরা ছোঁয়ায় সত্যিই যেন দুঃখ অনেকটা হালকা হয়ে গেল ববের। সবার সাথে হেসে হেসে কথা বলতে লাগলো সে। টেবিলের ওপর রাখা সেলাইটা দেখে প্রশংসা করলো মা ও মেয়ের। বলল, যেভাবে এগোচ্ছে তাতে রোববারের অনেক আগেই শেষ হয়ে যাবে কাজ। রোববার? আজও তাহলে তুমি ওখানে গিয়েছিলে, তাই না রবার্ট? বলল মিসেস ক্র্যাচেট। হ্যাঁ, বলল বব। যাবার পর খুব মনে পড়ছিল তোমাদের কথা। গেলে দেখবে কি চমৎকার সেই জায়গা। চারপাশটা এত সবুজ যে মনে হয় হঠাৎ করে যেন চলে এসেছি পান্নার তৈরি কোনো দ্বীপে। গেলে খুব ভালো লাগবে তোমাদের। ওকে কথা দিয়ে এসেছি, সবাই মিলে যাব কোনো এক রোববার। টাইনি টিম, ফুঁপিয়ে উঠল বব। বাছা আমার। হঠাৎ করেই ভেঙে পড়ল বব। গত কয়েকদিন ধরেই এরকম হচ্ছে তার। অনেক চেষ্টা সত্ত্বেও নিয়ন্ত্রণ থাকছে না নিজের ওপর। ওপরতলায় উঠে এসে একটা ঘরে ঢুকলো বব। চারপাশে জ্বলছে উজ্জ্বল আলো, ক্রিসমাসের গন্ধ যেন এখনো ভেসে বেড়াচ্ছে বাতাসে। ছোট্ট একটা চেয়ার এমনভাবে সাজিয়ে রাখা হয়েছে যেন একটু আগেই এখানে বসেছিল কেউ। চেয়ারটায় কিছুক্ষণ বসে থাকলো বেচারি। ধীরে ধীরে শান্ত হয়ে এলো মন। সব সময় শোক করলে তো মানুষ বাঁচে না, নিজেকেই নিজে বোঝালো সে। যা ঘটে গেছে তা মেনে নিতেই হবে। হাসি মুখে আবার নিচতলায় নেমে সবার সাথে যোগ দিল সে। শুরু হলো নানা রকম গল্প। রাত গভীর হবার সাথে সাথে আগুনের আরও কাছে সরে এলো সবাই। এখনও সেলাই করছে মা আর মেয়ে। হঠাৎ করে স্ক্রুজের ভাগ্নের প্রসঙ্গ তুলল বব। বলল, জীবনে এত ভদ্র মানুষ আমি খুব কম দেখেছি। একদিনই মাত্র দেখা হয়েছে তার সাথে, সেও 2 মিনিটের দেখা। অথচ সেদিন রাস্তায় শুকনো মুখে দেখে যখন জানতে চাইলাম কি ব্যাপার, বললেন তিনি সব শুনেছেন। বললেন, আমি আন্তরিকভাবে দুঃখিত মিস্টার ক্র্যাচেট। আপনার যোগ্য সহধর্মিণীকে আমার আন্তরিক সমবেদনা জানাবেন। আচ্ছা, এই কথাটা উনি জানলেন কিভাবে বলো তো? কোন কথা ডিয়ার? তুমি যে আমার যোগ্য সহধর্মিণী, এই কথা উনি জানলেন কিভাবে? সবাই জানে, গম্ভীর মুখে বলল পিটার। চমৎকার, বলল বব। তোর কথাই যেন সত্যি হয়। যাক, যা বলছিলাম, তিনি বললেন আপনার যোগ্য সহধর্মিণীকে আমার আন্তরিক সমবেদনা জানাবেন। এই নিন আমার কার্ড। এখানেই আমি থাকি। যে কোনো প্রয়োজনে দয়া করে যোগাযোগ করবেন। কিন্তু আমাদের বাড়িতে যে দুর্ঘটনাটা ঘটে গেছে
তাতে যে কারো সাহায্যই কোনো কাজে লাগবে না। আবার ফুঁপিয়ে উঠল বব। কিন্তু কথার মধ্যে সত্যি আন্তরিকতার ছোঁয়া ছিল তার। মনে হচ্ছিল টাইনি টিমকে তিনি যেন কতদিন থেকে চেনেন। তার সহানুভূতিতে কোনো খাদ ছিল না। তিনি যে খুব ভালো মানুষ, এতে আমার কোনো সন্দেহ নেই, বলল মিসেস ক্র্যাচিট। আরও সন্দেহ থাকবে না, বলল বব, যদি তার সাথে তোমার কখনো কথা বলার সুযোগ হয়। আজ একটা কথা বলে রাখছি তোমাদের, কথাটা মনে রেখো। যদি পিটারের জন্যে তিনি কখনো কোনো সুযোগ সৃষ্টি করে দেন, আমি অন্তত মোটেই অবাক হব না। শুনে রাখো পিটার, বলল মিসেস ক্র্যাচিট। আর তারপর বলে উঠল মেয়েদের একজন, পিটার কোনো একজনকে নিয়ে নিজের মতো বেশ গুছিয়ে বসবে। তুই বরং নিজের কথা ভাব, বলল পিটার। সে তো হবেই কখনো, বলল বব, তবে তার জন্যে অনেক সময় পড়ে আছে। অবশ্য এই কথাও ঠিক যে একদিন না একদিন আমাদের সবাইকে আলাদা হয়ে যেতে হবে। কিন্তু যে যেখানেই থাকি না কেন, টাইনি টিমের কথা আমরা কেউ ভুলবো না। নাকি ভুলবো? কখনো নয় বাবা, সমস্বরে বলল সবাই। আমি জানি, বলল বব, ওর কথা কেউই ভুলতে পারবো না আমরা। সব সময় মনে রাখবো অত ছোট হওয়া সত্ত্বেও কত শান্ত ছিল ও, কত ধৈর্য ছিল ওর। এসব মনে রেখে নিজেদের মধ্যে কখনো ঝগড়া করব না আমরা। নাকি ঝগড়া করতে করতে ওর কথা ভুলে যেতে চাও? কখনো নয় বাবা, সমস্বরে আবার বলে উঠল সবাই। সুখী হলাম, বলল বব, খুব সুখী হলাম। স্বামীকে চুমু খেয়ে এলো মিসেস ক্র্যাচিট। সন্তানেরা একে একে চুমু খেলো বাবাকে। সব শেষে বব হাত মেলালো পিটারের সাথে। টাইনি টিমের স্মৃতিকে ঘিরে যেন স্বর্গ নেমে এলো বব ক্র্যাচিটের ছোট্ট বাড়িটিতে। ভূত, বললেন স্ক্রুজ, অনুভব করছি বিদায়ের সময় ঘনিয়ে আসছে, যদিও জানি না তা কিভাবে আসবে। সুতরাং তাড়াতাড়ি বলুন, যে মৃতদেহটা আমরা দেখলাম সেটা কার? স্ক্রুজকে সাথে নিয়ে আবার এগিয়ে চলল অনাগত দিনের ক্রিসমাসের ভূত। স্ক্রুজের মনে হলো রওনা দিতে এই সময়টা যেন এগিয়ে গেল আরও ভবিষ্যতের দিকে। একটার পর একটা পথ পেরিয়ে গেল ভূতটা, কিন্তু কোনো দিকে অঙ্গুলি নির্দেশ করলো না। বিভিন্ন রকম যানবাহন, ব্যবসায়ীদের জটলা পাশ কাটালেন স্ক্রুজ, কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও কোথাও দেখতে পেলেন না নিজেকে। তাহলে কি এরকম সাদামাঠাভাবেই এগিয়ে আসবে বিদায়ের ক্ষণ? না না, তা হতে পারে না। মৃতদেহটা কার সে কথা যে জানা হলো না এখনো উপায়ান্তর না দেখে থামার জন্যে ভূতটাকে মিনতি করলেন স্ক্রুজ। এখন যেদিক দিয়ে এগিয়ে চলেছেন, বললেন স্ক্রুজ, এখানেই আমার অফিস। মানে অনেক দিন থেকে এখানেই ব্যবসা করছি আমি। ভবিষ্যতে আমি কেমন হব দেখার সুযোগ দিন দয়া করে। ভূতটা থামলো, অন্যদিকে নির্দেশ করলো হাতটা। অন্যদিকে হাত বাড়াচ্ছেন কেন, বললেন স্ক্রুজ। আমার অফিস তো ওই দিকে। বিন্দুমাত্র নড়ল না হাতটা। অফিসের জানালার কাছে ছুটে গিয়ে ভেতরে উঁকি দিলেন স্ক্রুজ। কোনো সন্দেহ নেই এটাই তার অফিস, কিন্তু এখন আর এটা তার নয়। আসবাবগুলো নতুন চেয়ারে বসে আছে অন্য লোক। এখনও একই ভঙ্গিতে হাত বাড়িয়ে আছে ভূতটা। আবার ছুটে কাছে যেতেই রওনা দিল ভূত। কোন দিকে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন কিছুই বুঝতে পারলেন না স্ক্রুজ। অনেকক্ষণ পর একটা লোহার গেটের কাছে এসে থেমে গেল ভূতটা। ঢোকার আগে চারপাশে নজর বোলালেন তিনি। এটা কবরস্থান, এখানেই তাহলে কবর দেয়া হয়েছে হতভাগ্য লোকটাকে। কবরস্থানটা ঢেকে গেছে ঘাস আর আগাছায়। এদিকে এক কবরের ওপর আর এক কবর উঠে যেন শ্বাসরোধ করতে চাইছে জায়গাটার। কবরস্থানের মাঝখানে গিয়ে একটা কবরের দিকে হাত নামালো ভূতটা। কাঁপতে কাঁপতে এগোলেন স্ক্রুজ। ভূতটার চেহারায় কোনো রকম পরিবর্তন ঘটেনি, তবু তার মনে হলো ভয়ঙ্কর কিছু একটা যেন অপেক্ষা করছে ওখানে। কাছে যাবার আগে একটা প্রশ্নের জবাব দিন, বললেন স্ক্রুজ। এখন যে ঘটনাগুলো দেখাচ্ছেন সেগুলো কি ভবিষ্যতে ঘটবেই, নাকি ঘটার সম্ভাবনা আছে? স্থির হয়ে রইল ভূতটা। মানুষের আচরণ তার ভবিষ্যৎ পরিণতি নির্দেশ করে। মানুষ যদি তার স্বভাব বদলে নেয়, তবে তার পরিণতিও বদলে যায়।
আগের মতোই স্থির হয়ে রইল ভূত। কাঁপতে কাঁপতে আবার এগোলেন স্ক্রুজ। কাছে গিয়ে ভূতের নির্দেশিত চরম অবহেলিত কবরটার দিকে তাকাতেই শিউরে উঠল তাঁর অন্তরাত্মা। পাথরের ওপর পরিষ্কার হরফে লেখা আছে এভনেজার ক্রুজ। তাহলে কি খাটের ওপর পড়ে থাকা সেই মৃতদেহটা আমার? চিৎকার দিয়ে দু হাতে মুখ ঢেকে হাঁটু ভেঙে বসে পড়লেন তিনি। কবরের দিকে নির্দেশ করা হাতটা চকিতে একবার তাকে নির্দেশ করেই আবার ফিরে গেল কবরের দিকে। না ভূত, ওহ না না না! বিন্দুমাত্র নড়ল না ভূতটা। ভূত দু হাতে কালো পোশাকটা আঁকড়ে ধরে চেঁচিয়ে উঠলেন তিনি। শুনুন, আমি আগে যেরকম মানুষ ছিলাম এখন আর সেরকম নেই। ভবিষ্যতেও আগের অবস্থায় ফিরে যাবার কোনো রকম সম্ভাবনা নেই। সুতরাং এসব আমাকে দেখাবেন না। তাছাড়া কোনো আশাই যদি না থাকে তাহলে আর আমাকে শুধরাবার চেষ্টা করে লাভ কি? এই প্রথম কেঁপে উঠল ভূতের হাতটা। মহানুভব ভূত! আবার হাঁটু ভেঙে পড়ে গেলেন স্ক্রুজ। একবার শুধু বলুন, পরিবর্তিত আচরণের মাধ্যমে আমার এই পরিণতি আমি এড়িয়ে যেতে পারবো? আবার কেঁপে উঠল দয়ালু হাতটা। এখন থেকে যথাযোগ্য মর্যাদার সাথে ক্রিসমাস পালন করব আমি। অতীতের কথা মনে রাখব, বর্তমানের সাথে মানিয়ে চলব, আর প্রস্তুত হব ভবিষ্যতের জন্য। ভূত তিনটের শিক্ষা চিরদিন অক্ষয় হয়ে রইবে আমার মনে। এখন আপনি শুধু বলুন, পাথরের ওপরে ওই লেখাটা আমি মুছে ফেলতে পারবো? কথা বলতে বলতে ভূতের হাতটা চেপে ধরলেন স্ক্রুজ। ভূত মুক্ত করতে চাইলেন নিজেকে, সেজন্যে আরও শক্ত করে হাতটা চেপে ধরলেন তিনি। কিন্তু ভূতের সাথে মানুষ পারবে কেন? প্রচণ্ড শক্তি প্রয়োগ করে হাত ছাড়িয়ে নিল ভূতটা। নিজের ভাগ্য পরিবর্তনের জন্যে ঈশ্বরের কাছে একটা শেষ প্রার্থনা করার উদ্দেশ্যে হাত তুললেন স্ক্রুজ। আর ঠিক তখনই অদ্ভুত পরিবর্তন ঘটে গেল ভূতটার। শিথিল হয়ে নিচের দিকে ঝুলে পড়ল কালো পোশাকটা। পর মুহূর্তেই ভূতটা রূপান্তরিত হয়ে গেল একটা বেড পোস্টে। তো আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী উপসংহার পড়ে নেব পরবর্তী পর্বে। আজকে তাহলে আসি, টাটা।